আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বই থেকে হাইনরিখ হাইনের যে কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। হাইনরিখ হাইনে একজন জার্মানি ভাষার কবি ছিলেন এবং তার লেখা একটি কবিতা হলো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এখানে কবিতাটির নামটিকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কি দাঁড়াবে, যে একটি পাইন গাছ, সেই পাইন গাছটি দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে চোখ তুলে। তাহলে পাইন গাছ দাঁড়িয়ে আছে আকাশের দিকে চোখ তুলে। এই জার্মানি ভাষায় লেখা এই কবিতাটির বাংলা অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। সৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সাম্যবাদী, বিপ্লবী ও চিন্তাবিদ। তার জন্ম হয় 1901 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর। তার পিতা সুধীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র। মাতা ছিলেন চারুবালা দেবী। তাহলে চলো এবার কবিতাটি নিয়ে আলোচনা করি। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালি কাপড় পরে, স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। তাহলে এই প্রথম 4টি স্তবক নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমেই বলেছে উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে। তাহলে কবিতা অনুসারে বলা যায় উত্তরের পার্বত্য পরিবেশটি জঙ্গলাকীর্ণ। সেখানকার পর্বতগুলি প্রত্যেকটি বরফাবৃত। দেখলে মনে হয় পর্বতগুলি যেন বরফের রূপলি কাপড় পরে রয়েছে। এই অঞ্চলেই সুদীর্ঘ পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। নগ্ন পাহাড় বলতে বোঝানো হয়েছে এখানে যে গাছপালাহীন পাহাড়, বা যেখানে শুধুমাত্র বড় বড় গাছ মাথা তুলে আকাশের দিকে চোখ তুলে যেন দাঁড়িয়ে থাকে। তাহলে সেই বরফাবৃত অঞ্চলেই পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে রয়েছে এবং সেই এলাকায় অন্য কোনো গাছ আর দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু উত্তরের পার্বত্য অঞ্চল বরফাবৃত এবং বরফের রং সাদা। তো সেই সাদা বরফে সমস্ত পাহাড় ঢেকে ফেলেছে এবং দেখে মনে হচ্ছে যেন সেই পাহাড় যেন রূপালি কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই পরিবেশেই পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখছে। তাহলে কি স্বপ্ন দেখছে? তাহলে পরের 4টি স্তবক নিয়ে আমরা আলোচনা করি, চলো। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। তাহলে সে স্বপ্ন দেখছে, সে কার স্বপ্ন দেখছে? সে মরুভূমির পরে যে একটি গাছ রয়েছে, যেখানে কি গাছ? সেই গাছটি হচ্ছে পাম গাছ। এবং সেই মরুভূমিতে যেখানে সকালবেলা, প্রভাত শব্দের অর্থ হচ্ছে সকাল, তাহলে সকালবেলা সূর্য ওঠে এবং এই তপ্ত পাহাড়, মানে যেখানে সূর্যের তাপ প্রখর, এবং যে পাহাড়ে শুধু, এখানে মরুভূমির কথা বলা হয়েছে এবং মরুভূমিতে কি থাকে? বালি থাকে। তো সেই বালি সূর্যের তাপে কি হয়েছে? গরম হয়ে উঠেছে এবং সেই গরম বালির মধ্যেই একটি পাম গাছ মরুতটে দাঁড়িয়ে রয়েছে এবং এই পাম গাছের বুক বেদনায় ভরে উঠেছে। এখানে পাইন গাছ মরুভূমির পরে যে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে, তার যে কষ্টের যে অনুভূতি, সেটাই সে প্রকাশ করেছে এবং সে বলেছে পাম গাছের বুক বেদনায় ভরা। তার কষ্টটাকেই পাইন গাছ মন থেকে অনুভব করেছে। এখানে কবিতাটির যদি মর্মকথা
আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে শীত গ্রীষ্ম, ঠান্ডা গরম প্রকৃতির দুই বিপরীতধর্মী অবস্থা। দুই পৃথক পরিবেশে ভিন্নধর্মী গাছপালার জন্ম হয়। বিশ্বভুবন এই বিপরীত বৈশিষ্ট্য নিয়েই সুন্দর। মানব জীবনেও তেমনি। হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনার সহাবস্থান, এইসব নিয়ে মানব জীবনও পরিপূর্ণ। পরিস্থিতি অনুযায়ী সেগুলিকে সহজভাবে গ্রহণ করতে হয়। আসলে কবি এই কবিতাটিকে দুটি গাছের মধ্য দিয়ে তুলে ধরলেও এর রূপক অর্থে এর মানে দাঁড়ায় যে আমাদের সমাজে ধনী দরিদ্রের অবস্থানজনিত সমস্যাকে নির্দেশ করেছে এই কবিতায়। পাম গাছের বেদনাঘন হৃদয়ের সাক্ষীরূপে দরদি পাইন গাছ দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে সমাজের সম্পন্ন মানুষেরা যদি দরিদ্রের দুঃখভাগী হয় তাহলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজের এক নতুন রূপ আমরা দেখতে পাব। তাহলে কবিতাটি নিয়ে আলোচনা করা হলো। তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলি যে রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। এখানে দেখো প্রথমেই হাইনরিখ হাইনে সম্বন্ধে বলা আছে, সেটা আমরা একটু জেনে নিই। হাইনরিখ হাইনে 1797 সালে জন্মগ্রহণ করেন, 1856 সালে মারা যান। জন্ম জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে। ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তার খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। 1817 সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। 1826 সালে প্রকাশিত হয় হার্স রাইজে বা হার্স যাত্রা। 1827 সালে প্রকাশিত কাব্যগীতিগ্রন্থ বুজডার লিডার। উত্তর সাগর গীতিকা তাকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এছাড়াও নতুন কবিতা, জার্মানি, এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোম্যান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গীতি কবিতাগুলি অনূদিত হয়েছে। এরপরে 1.1-এ যে প্রশ্নগুলি আছে সেগুলো দেখো। 1-এর দাগের প্রশ্নে 1.1-এ রয়েছে কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? তাহলে আমরা দেখতে পেলাম কবি হাইনরিখ হাইনের জন্মস্থান হলো জার্মানির রাইন নদীর তীরবর্তী গ্রাম ডুসেলডর্ফে। 1.2 দাগে রয়েছে কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তাহলে দেখেছি আমরা কবি হাইনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নতুন কবিতা, জার্মানি, এক শীতের রূপকথা। তারপরের দাগে রয়েছে কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হলো কি, রোম্যান্টিক কাব্যধারা ও ধর্মের ইতিহাস। তারপরে চলো আমরা 2-এর দাগে প্রশ্নে কি আছে দেখি। দেখো, ঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দাও। 2.1-এ রয়েছে উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে উত্তরে। তারপরে যেন বরফের সোনালি রূপালি সবজে কাপড় পরে। তাহলে এটি উত্তর হবে রূপালি কাপড় পরে। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ। তাহলে সঠিক উত্তরটি হবে পাম গাছ। জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েথে, রিলকে, শেক্সপিয়ার। এটি সঠিক উত্তর হবে শেক্সপিয়ার। তারপরে দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লেখো। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তাহলে 3.1-এর দাগের সঠিক উত্তরটি হলো পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরের প্রশ্ন রয়েছে পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? দেখো একই প্রশ্ন, ঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দাও।
এবং প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর লেখো। এই প্রশ্নগুলির উত্তরগুলো একই রকমের হবে। কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালি কাপড় পরে আছে। তারপরের প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? সঠিক উত্তরটি হবে পাম গাছ মরুতটে অর্থাৎ মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে। তারপরের প্রশ্ন রয়েছে, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ রূপালি কাপড় পরে আকাশের দিকে তাকিয়ে দুলে দুলে স্বপ্ন দেখে। তারপরে 4 নম্বর দাগের প্রশ্ন যেগুলি রয়েছে, তার প্রথম প্রশ্নটি হলো, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? তাহলে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? দেখো এখানে লেখা আছে, দিগন্ত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে কালযাপন করতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম, তার হাওয়া পাম গাছের বুকে লাগে। মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়, এ কারণেই তার বুক বেদনায় ভরা। পাইন গাছ কি স্বপ্ন দেখে? পাইন গাছ বরফ ঢাকা শীতের দেশে জন্মায়, গরমের তীব্র দহন জ্বালা তার নেই। তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে, তাতেও মরুর বুকে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। তারপরের প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? বরফ ঢাকা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ জন্মায়, সেখানে সূর্যের প্রচণ্ড দাবদাহ নেই। সে শীতের কষ্ট পায় ঠিকই, কিন্তু গরমের দহন যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। অন্যদিকে পাম গাছ মরুভূমির পাশে জন্মায়, সেখান থেকে ভেসে আসা তাপে সে অসহনীয় দহন জ্বালা সহ্য করে। তার এমন অবস্থার কথা ভেবেই পাইন তাই এই স্বপ্নই দেখে যে তারা উভয়েই সঙ্গীহীন আর প্রকৃতির নিয়মে পরস্পর ভিন্ন স্থানে অবস্থিত। তারপরের পাতায় শব্দার্থগুলি দেওয়া রয়েছে, একবার দেখে নিই। নগ্ন পাহাড় শব্দের অর্থ গাছপালাহীন পাহাড়। তপ্ত শব্দের অর্থ গরম। বুনো শব্দের অর্থ বন্য। প্রভাত শব্দের অর্থ ভোরবেলা। বেদনা শব্দের অর্থ ব্যথা বা কষ্ট। তারপরে 5 নম্বর দাগে রয়েছে, দেখো, মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো। কিভাবে দেওয়া আছে? মরু যুক্ত ভূমি সমান কি দাঁড়ালো? মরুভূমি। মরু যুক্ত তট সমান মরুতট। তাহলে একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। কিভাবে হচ্ছে দেখো, সূর্যের সাথে সাক্ষী, তোরণ, ঘড়ি, মুখী, কিরণ এই শব্দগুলি যোগ করলে এই শব্দগুলো দাঁড়াবে। সূর্যের সাথে সাক্ষী যোগ করলে সূর্য সাক্ষী, সূর্য তোরণ, সূর্য ঘড়ি, সূর্যমুখী, সূর্য কিরণ। তারপরে নয়নের সাথে এই যে পাশে দেওয়া শব্দগুলি যোগ করলে এর অর্থ দাঁড়াবে, সূর্যের সাথে মণি যোগ করলে হয়, নয়নের সাথে মণি যোগ করলে হয় নয়নমণি, নয়ন জল, নয়নবাণ, নয়নগোচর, নয়নজলি। এর মধ্যে থেকে তোমরা দুটি করে মনে রাখতে পারো। তারপরে 6 নম্বর দাগে সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। তাহলে সমগ্র কবিতাটি আমরা পাঠ করেছি, তাহলে যে যে বিশেষণগুলি পেয়েছি সেগুলি হলো বুনো, নগ্ন, রূপালী, তপ্ত। এখানে একটু আলোচনা করা দরকার। বিশেষণ পদ বলতে যেগুলি বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাপ বোঝায়, সেগুলিকেই সাধারণত বিশেষণ পদ বলে। তোমরা জেনেছ যে পদকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ ও ক্রিয়াপদ। 7 নম্বর দাগে রয়েছে,
নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। এখানে দুটি অঞ্চলের কথা বলা হয়েছে, একটি পার্বত্য অঞ্চল আর একটি মরুভূমি অঞ্চল। তাহলে পার্বত্য অঞ্চলে জন্মায় এমন গাছগুলি হলো পাইন, ফার, উইলো, ওক, রডোডেনড্রন ইত্যাদি। এবং মরুভূমি অঞ্চলে জন্মায় পাম, অ্যাকেশিয়া, খেজুর, হনিমনসা, বাবলা ইত্যাদি। তারপরে যে ছকটি রয়েছে সেটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চল সম্বন্ধে। তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব।